নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 50% যাত্রী নিয়েই আপাতত রেলের চাকা গড়াবে, এরকম একটা রেল চালানোর বিষয়ে একমত হয়েছে রেল এবং রাজ্যের নবান্নে বৈঠকে ছিল। তবে কবে থেকে লোকাল ট্রেন চলবে এবং কোন রুটে চালানো হবে তা নিয়ে 5ই নভেম্বর সিদ্ধান্ত হবে। অবশেষে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চালানোর ব্যাপারে একমত হলো রেল ও রাজ্য সরকার। সোমবার নবান্নে রেল রাজ্য বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। ভিড় এড়াতে গ্যালোপিং লোকাল ট্রেন চালানো হতে পারে। শুরুতে 10 থেকে 15% লোকাল চালানো হতে পারে। ধাপে ধাপে 25% লোকাল চালাতে পারে রেল। অতিমারির মধ্যে কোভিড বিধি মেনেই চালানো হবে লোকাল ট্রেন। 50% মতো যাত্রী নর্মাল টাইমে যা নিয়ে আসা যায়। প্রমাণ সাইজের ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারেন। এই সময় মনে করা হচ্ছে 600 প্যাসেঞ্জার্স হচ্ছে এই প্রোটোকল। ঠিক কবে থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে তা অবশ্য এদিনের বৈঠকে ঠিক করা যায়নি। ঠিক হয়নি কোন রুটে কত ট্রেন চলবে। লোকাল চালানোর খুঁটিনাটি ঠিক করতে আগামী 5ই নভেম্বর বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক করবে রেল ও রাজ্য সরকার। আমরা 5 তারিখ ঠিক হয়েছে 5th নভেম্বর 4:30 PM এ ডিটেইল ক্যালেন্ডার কাইন্ড অফ থিং নিয়ে বসার চেষ্টা হবে। কোন ক্ষেত্রে হয়তো স্টেশনে দাঁড়াতে পারবেন, কোন হয়তো ওনারা বলছেন গ্যালোপিং মোড যেটাকে বলা হয় কয়েকটা, সেটা ওনারাই ঠিক করবেন। রেলের স্টাফ স্পেশালে উঠতে চেয়ে প্রতিদিনই বিভিন্ন স্টেশনে বিক্ষোভ চলছে। সোমবারও হাওড়া, বৈদ্যবাটি, রিষড়া, শেওড়াফুলিতে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এই পরিস্থিতিতে রেল ও রাজ্য দুপক্ষের উপরই লোকাল চালানোর জন্য চাপ বাড়ছে। তবে লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় মাথা ব্যথা রেল ও রাজ্যের কাছে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 1/5 লোককে নিয়ে ট্রেন চলবে এবং তাও 15%, 3% প্যাসেঞ্জার তারা কমিউট করতে পারবে। এতে উল্টে আরো বিপদ বাড়বে, এতে ট্রেনের ভিড় বেশি হবে, সংক্রমণ বাড়াবে। বরং ট্রেনের সংখ্যা বাড়িয়ে পার ট্রেন প্যাসেঞ্জার কম তার বন্দোবস্ত করলে অনেক বেশি সুবিধে হতো। রেল অনেক আগেই বারবার চেয়েছিল এই মিটিংটা করতে। এই রাজ্য সরকার রেলের সহযোগিতা মানুষ চেয়েছিল, ঝগড়া নয়। রেল যেহেতু কেন্দ্রের, সুতরাং বিরোধিতা করো, তাদের চিঠির উত্তর দেবে না। গত পরশু যদি বিক্ষোভ না হতো তাহলে আজকের মিটিংও হতো না। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বারবার রেলের সঙ্গে কোট আনকোট সহযোগিতাই করতে চেয়েছি। আমরাই প্রথমে বাস চালু করেছি, আমরাই রাষ্ট্রীয় পরিবহনের, রাজ্য পরিবহনের যা যা আমাদের হাতে আছে সব আমরা চালু করেছি। এখন রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের যানবাহন, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে বাংলার মানুষের এই বিপর্যয়টা হয় না। কিন্তু বিজেপি চায় মানুষের উপর লাঠি চালাতে। লোকাল ট্রেন নিয়ে যেমন রাজনৈতিক চর্চা অব্যাহত, তেমনও বিক্ষোভ অব্যাহত। স্টাফ স্পেশালে উঠতেছে হাওড়া স্টেশনে বিক্ষোভ। আরপিএফ এর সঙ্গে হাতাহাতিতে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে হাজির হাওড়া সিটি পুলিশও। লাঠিচার্জ ও হুড়োহুড়িতে আহত হন কয়েকজন। লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার রেলের সঙ্গে রাজ্যের বৈঠক। সেদিনই দফায় দফায় বিক্ষোভ হুগলির কয়েকটি স্টেশনে। স্টাফ স্পেশালে ওঠার দাবিতে বৈদ্যবাটি, রিষড়া ও শেওড়াফুলি স্টেশনে তুলকালাম। দফায় দফায় বিক্ষোভ। সোমবার সকাল 7:30 বৈদ্যবাটি স্টেশনে স্টাফ স্পেশাল আটকে অবরোধ শুরু। রেল লাইনের ওপর লাইনের অংশ স্লিপার ফেলে দেন বিক্ষোভকারীরা। আমাদের এখন লিলু আসা কাজ করি, আমরা লিলু আসা সব কাজে যাই তো। আমরা এরকম করে খালি মারধর হচ্ছে, খালি হাওড়াতে গিয়ে। কোথা থেকে আসছিলেন? বর্ধমান থেকে আসছি। এখন কি করবো, ট্রেন না চালু করে যাবো কোন দিন? এটা যদি আপনারা না চালু করলে আমরা কোথায় যাবো? আর যদি যেতে চাই আপনারা মার ধরছেন, লেডিসকে মারছেন, জেন্টসকে মারছেন, এইদিকে পালাচ্ছে লোক, ওইদিকে পালাচ্ছে। আমরা চুরি করতে যাচ্ছি না। আপনি কাউন্টারটা খুলুন, সবাই টিকিট কাটিয়ে যাচ্ছে। আপাতত এরকম সময়ে সবাই টিকিট কাটাচ্ছে। এত বাসে ভিড় হচ্ছে, যাওয়া যাচ্ছে না। ওইখানে করোনা হচ্ছে না। বৈদ্যবাটিতে লেভেল ক্রসিংয়েও বিক্ষোভ হয়। এর জেরে জিটি রোডে সার বেঁধে দাঁড়িয়ে পড়ে লরি, গাড়ি, বাস। অবরোধ হয় শেওড়াফুলি স্টেশনেও। রেল ট্র্যাকের ওপর পাথর ফেলে বিক্ষোভ দেখান যাত্রীরা। স্টাফ স্পেশালে ওঠার দাবিতে রিষড়া স্টেশনেও বিক্ষোভ। আরপিএফ, রাজ্য পুলিশের সঙ্গে বচসা যাত্রীদের।
সরকারি লোকেরা যে ডেলি ডেলি যাচ্ছে তাদের একটা ট্রেনে উঠলে পরে তাদের কোনো মাইনে কাটা যাবে না, কিন্তু আমাদের 10 থেকে 5 মিনিট লেট হলে পরে CL/TL গুলো কেটে নেয়। তাহলে সেটা কি উচিত কি উচিত না সেটা আগে আপনারা বলুন। আমাদের অফিসের আমরা চাইছি ট্রেন চলুক স্বাভাবিক সুস্থ, সেরকম যদি মনেই হয় তাহলে কিছুটা হাফ সরকারি কর্মচারীরা যাক, কিছুটা হাফ সাধারণ মানুষরা সেই ব্যবস্থা করুন। দিনভর হুগলির বিভিন্ন স্টেশনে বিক্ষোভ গন্ডগোল হলেও কোনো রেল আধিকারিককেই দেখা যায়নি। হুগলি থেকে রানা কর্মকার, সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। শনিবার থেকে প্রায় 58 ঘন্টা পর দুর্গাপুর ব্যারাজের প্রাথমিক মেরামতির কাজ শেষ হয়েছে এবং মেরামতি শেষ হলে প্রায় 35 ঘন্টা সময় লেগে যাবে তা আবার জল ভরতে, এমনটাই জানাচ্ছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। আর ইতিমধ্যেই দুর্গাপুর ও বাঁকুড়ার মানুষ জলকষ্টে ভুগছেন। শনিবার ভোর 5:30 দুর্গাপুর ব্যারাজের 31 নম্বর লক গেট ভেঙে বিপত্তি, হাজার হাজার কিউসেক জল স্রেফ নষ্ট। প্রায় 58 ঘন্টা পর সোমবার ব্যারাজের লক গেট মেরামতি শুরু হয়েছে। সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন দুর্গাপুর ব্যারাজ জল শূন্য করে ভাঙা লক গেট সংস্কার হবে। মাইথন থেকে জল ছাড়া বন্ধ করে দেয় ডিভিসি। শনিবার থেকে রবিবার পর্যন্ত ব্যারাজ জল শূন্য করার কাজ চলে। 33 থেকে 31 নম্বর লক গেট থেকে জলের তোড় বেশি হওয়ায় বালির বাঁধ দিতে বেগ পেতে হয়। রাতভর সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা তদারকি করেন। শেষমেশ সোমবার বিকেলে লক গেট মেরামতি শুরু হয়। মেরামতির কাজ শেষ হওয়ার মুখেই মাইথন থেকে জল ছাড়া হবে। মেরামতি শেষ করে মাইথন থেকে জল ভরতে অন্তত 35 ঘন্টা সময় লাগবে। বৃহস্পতিবারের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। খুব ভালো স্পিডে যাচ্ছিলাম, তিনটে গেটের মধ্যে দুটো ক্লোজ করে ফেলেছিলাম, তারপরে জলের লেভেলটা বেড়ে যায়, যার জন্য ক্রেটগুলো যেটা আমরা ফেলছিলাম ওটা দাঁড়াচ্ছিল না। এদিকে ব্যারাজে লক গেট বিপত্তির জেরে দুর্গাপুর জুড়ে জল সংকট। যে জলটুকু ছিল সেটা আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিয়েছি এবং আজকে সকালবেলায় আমরা আমাদের যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারে করে মুভমেন্ট করে পাড়ায় পাড়ায় জল দিচ্ছি। আমরা স্যাটারডে থেকে জল পাইনি, তারপরে এনে আজকে এই যে সকালে গাড়ি এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন 2 বালতি ভর্তিও জল দিচ্ছে না। দুর্গাপুর ব্যারাজ থেকে বাঁকুড়ার 14টি ব্লকে পানীয় জল সরবরাহ হয়, তাই বাঁকুড়ার পুরো এলাকা বর্জরা সহ বিস্তীর্ণ এলাকাতেও জলকষ্ট। পরিস্থিতি সামাল দিতে জলের পাউচ বিলি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। এদিকে দুর্গাপুর ব্যারাজে বিপত্তির জেরে রাজনীতির জল ঘোলা। আমি জনতার হয়ে এসেছি, মানুষের কষ্ট দুর্দশার জন্য এসেছি। এখানে তৃণমূল বিজেপি করতে আসিনি, সকলের একসাথে থেকে কাজ করা উচিত মানুষের জন্য। মানুষ বিপদে পড়েছে। রাজু বন্দ্যোপাধ্যায় যদি এখানে এসে বলতে পারতেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী দুর্গাপুর ব্যারেজের ড্রেজিংয়ের জন্য এই অর্থ বরাদ্দ করে উনাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন, আমরা এটাই ভেবেছিলাম। গিয়ে দেখলেন উনি তো উল্টো কথা বলছেন, রাজনীতি করার জন্য এখানে এসেছেন। লক গেট মেরামতি শুরু হয়েছে, দ্রুত কাজ শেষের অপেক্ষায় দুর্গাপুর ও বাঁকুড়া। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস ও বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। এদিকে এর প্রভাব ইতিমধ্যে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পড়তে শুরু করেছে। আমরা এই খবর সংক্রান্ত দিকে নজর রাখবো, তবে ইতিমধ্যেই যে খবরের দিকে নজর থাকবে যে এনআইএ মুর্শিদাবাদ থেকে আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তার নাম আব্দুল মমিন মণ্ডল এবং তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার হয়েছে। 19 সেপ্টেম্বর মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন 7 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। ধৃত আবু সুফিয়ানের বাড়িতে গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বোমাও। এবার মুর্শিদাবাদ থেকে দিল্লি এনআইএর জালে আরও এক সন্দেহভাজন জঙ্গি। ধৃতের নাম আব্দুল মমিন মণ্ডল। এনআইএ সূত্রে খবর, সেপ্টেম্বরে ধৃত সন্দেহভাজন জঙ্গিদের চেরায় মমিনের নাম পাওয়া যায়। মমিন রানীনগরের নজরানা গ্রামের বাসিন্দা। মুর্শিদাবাদেরই এক মাদ্রাসায় শিক্ষকতা করত মমিন। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে একাধিকবার বৈঠক করে সে। মূলত রিক্রুটারের কাজ করত মমিন। মমিন জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত বিষয়ে প্রচার চালাতো। তার বাড়িতে বেশ কয়েকটি নথি ও ডিজিটাল ডিভাইস পেয়েছে এনআইএ। জলঙ্গি বিএসএফ ক্যাম্পে মমিনকে টানা জেরার পর গ্রেপ্তার করে এনআইএ। তার কার্যকলাপ নিয়ে বিন্দু বিসর্গও জানা ছিল না বলে দাবি পরিবারের। এনআইএ লোক নাকি বাড়িতে এসেছিল? হ্যাঁ, বাড়িতে এসেছিল। কি করেছে? বাড়িতে এসে ধরেন ক্যামেরা ট্যামেরা করে সব ছবি টবি করে নিয়ে গেল, বাড়ি সিজ করলো, আমার ছেলেকে নিয়ে চলে গেল। কেন নিয়ে আমরা কি করে বলবো?
কি করে বলবো, কিসের লাগে লিয়ার তো আমরা কি করে বলবো, কিছু জানতে পারছেন না? কি আমরা জানতে পারবো? আপনার ছেলে কি কাজ করতেন? আমার ছেলে মৌলবি, তো ছেলে পড়ায়, কোনো খোঁজ খবর নাই আমার ছেলের। সেপ্টেম্বরে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেপ্তারের পর বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় এনআইএ। আরও কি জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল? আব্দুল মমিনকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন গোয়েন্দারা। অনুপ চক্রবর্তী ও রকিবুল মণ্ডলের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজে এই মুহূর্তে আপনাদেরকে দেব। অতি সংকটজনক অবস্থায় তিনি এখনো রয়েছেন। রক্তক্ষরণ অভ্যন্তরীণ অনেকটাই কমেছে, শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। হিমোগ্লোবিনের মাত্রা এখনো স্বাভাবিকের থেকে কম। Not bleeding anymore, but still the hemoglobin has been low despite blood transfusion. Cardiovascular conditions, blood pressure, heart rate, everything are not that bad. It's been stable. Didn't have to do any dialysis anymore today after so many days with complications, problems, comorbidities and non-improvement of the neurological condition. With an age of 85, it is always very difficult to get the best outcome. We need your support and pray for his recovery. সীতার রাজ্য কুরুক্ষেত্র, ভোটের বিহার এখন গরম। মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট রয়েছে। বিহার এবার কার? মঙ্গলবার দ্বিতীয় দফার রায়। দ্বিতীয় দফায় বিহারের 17 জেলার 94 আসনে ভোট। ভোটার 2,85,00,000 বিহারবাসী। এর মধ্যে 1,50,00,000 পুরুষ ভোটার, 1,35,00,000 মহিলা ভোটার। মোট প্রার্থী 1,463। 2015 সালে আরজেডি ও জেডিইউ এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে। দ্বিতীয় দফার এই 94 আসনের মধ্যে বিরোধী মহাজোট গতবার জেতে 70 আসনে। বিজেপির দখলে যায় 20টি আসন, এলজেপি জেতে 2টি আসনে, সিপিআইএমএল 1টি, নির্দল 1টি। এই 94টি আসনের মধ্যে গতবার 18 আসনে জয়ের ব্যবধান ছিল 5,000-এরও কম। এবার অবশ্য অঙ্ক অন্য। একদিকে কংগ্রেস বাম আরজেডি, আর একদিকে বিজেপি জেডিইউ। দ্বিতীয় দফার এই 94 আসনের মধ্যে আরজেডি লড়ছে 56টিতে, কংগ্রেস 24টিতে, বামেরা 14টিতে। ইন্ডিয়ার মধ্যে বিজেপি লড়ছে 46 আসনে, জেডিইউ 43 আসনে এবং বিকাশশীল ইনসান পার্টি 5 আসনে। দ্বিতীয় দফার 94 আসনের মধ্যে এলজেপি লড়ছে 52টি আসনে। বিহারে দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডির তেজস্বী যাদব দাঁড়িয়েছেন আরজেডিরই গড় বৈশালীর রাঘবপুর আসনে। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদব দাঁড়িয়েছেন সমস্তিপুরের হাসানপুর থেকে। এখানেও মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট। নজর থাকবে বাঁকিপুরেও, সেখানে কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা। জেডিইউ বিজেপি সরকারের 4 মন্ত্রীও দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে। বিহারে দ্বিতীয় দফায় ভোট। পাটনা, নালন্দা, ভাগলপুর, পূর্ব ও পশ্চিম চম্পারণ, মধুবনী, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই সহ 17 জেলায়।